বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গে লেখক থিবো মিউরিসের লেখা মাস্টার ইয়োর থিঙ্কিং বইটি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার চিন্তাই আপনার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে? বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনে যে সিদ্ধান্ত গ্রহণ করে, যে সম্পর্ক গড়ে তোলে, যে স্বপ্ন দেখে, তার সব কিছুই আমাদের চিন্তার ওপর নির্ভরশীল। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমরা আমাদের চিন্তাকে কখনো প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাই না। আমাদের যা শেখানো হয়েছে আমরা তাই চিন্তা করি, শৈশব থেকে যা শুনেছি তাই বিশ্বাস করি, আর এই কারণেই জীবনে আমরা কোনো স্পষ্ট দিশা ছাড়াই আটকে থাকি। কিন্তু এখন সময় এসেছে চিন্তাকে আয়ত্ত করার। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা আপনার চিন্তার জগৎকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে। মাস্টার ইয়োর থিঙ্কিং। এই বইটিতে এমন কিছু নীতি এবং অনুশীলনের কথা বলা হয়েছে যা আপনার চিন্তার ধরনকে নতুন করে প্রোগ্রাম করতে পারে। এর ফলে আপনি প্রতিটি সমস্যাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন এবং আপনার জীবনকে সত্যি বদলে ফেলতে পারবেন। সুতরাং যদি আপনি বারবার একই রকম ফলাফল দেখে ক্লান্ত হয়ে পড়েন, যদি আপনি আপনার চিন্তাকে আরও তীক্ষ্ণ, স্বচ্ছ এবং শক্তিশালী করে তুলতে চান, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আমি আপনার বন্ধু, আর আপনারা দেখছেন বুক গিস্ট, যেখানে বইয়ের কথা হয় হৃদয় থেকে এবং প্রতিটি ভিডিওতে জীবনকে আরও উন্নত করার একটি নতুন পথ পাওয়া যায়। চলুন আমাদের মনকে নতুন করে সাজানোর এবং চিন্তাকে আয়ত্ত করার এই অসাধারণ যাত্রা শুরু করা যাক। প্রথম অধ্যায়, আপনার চিন্তা যেভাবে আপনার জীবনকে রূপ দেয়। একই মানুষ কিভাবে দুটি ভিন্ন জীবনযাপন করতে পারে? একবার এই প্রশ্নটি নিজের অন্তরে পুনরাবৃত্তি করে দেখুন। একটু থামুন এবং ভাবুন, এটা কি সম্ভব? এখন একটি দৃশ্য কল্পনা করুন। দুই যমজ ভাই, একই রকম মুখ, একই শৈশব, একই প্রতিপালন, কিন্তু আজ একজন তার আলিশান বাংলোয় বসে আছে আর অন্যজন একটি ছোট ভাড়ার ঘরে। একজন আত্মবিশ্বাসে পরিপূর্ণ আর অন্যজন প্রতিদিন নিজেকে নিয়ে সন্দেহে ভোগে। পার্থক্য কেবল একটি জিনিসেই ছিল, চিন্তা। হ্যাঁ, চিন্তা আমাদের জীবনের সবচেয়ে অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। চিন্তাই হলো সেই বীজ যা থেকে আমাদের সিদ্ধান্ত, আমাদের সম্পর্ক, আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যৎ অঙ্কুরিত হয়। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশই এই চিন্তাকে কখনো যাচাই করি না, কখনো থামাই না, কখনো সঠিক দিশা দেখাই না। আমরা শুধু ভেবেই চলি, এটা না বুঝেই যে আমাদের চিন্তার গতিপথই আমাদের গন্তব্য নির্ধারণ করে। অনেক সময় আপনি অনুভব করেন যে জীবন যেন থেমে গেছে। আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না। আপনি প্রতিদিন নিজেকে প্রশ্ন করেন, আমি এত চেষ্টা করছি তবুও কেন আটকে আছি? সেই মুহূর্তে উত্তর বাইরে নয়, বরং আপনার ভেতরেই থাকে, আপনার চিন্তা করার পদ্ধতিতে। আমরা যেভাবে আমাদের জীবন সম্পর্কে চিন্তা করি, ঠিক সেভাবেই আমাদের অভিজ্ঞতার রূপরেখা তৈরি হয়। যদি কেউ ক্রমাগত ভাবতে থাকে যে আমার দ্বারা এটা হবে না, তাহলে তার মধ্যে যত যোগ্যতাই থাকুক না কেন, সে নিজেকে কখনো প্রমাণ করতে পারবে না। কিন্তু সেই একই মানুষ যদি ভাবে যে আমি এটা করতে পারি, তাহলে ধীরে ধীরে তার মস্তিষ্ক, তার শরীর, তার শক্তি সবকিছুই সেই চিন্তার অনুসারী হয়ে কাজ করতে শুরু করে। চিন্তা শুধুমাত্র একটি ধারণা নয়, এটি একটি স্পন্দন, এমন এক শক্তি যা আপনার বাস্তব জগৎকেও প্রভাবিত করে। আপনার মস্তিষ্ক একটি কম্পিউটারের মতো, কিন্তু তার প্রোগ্রামিং নির্ধারণ করে আপনার চিন্তা। যদি সেই প্রোগ্রামিংয়ে ভয়, সন্দেহ এবং ব্যর্থতার অনুভূতি ভরা থাকে, তাহলে তার আউটপুটও তেমনই হবে। কিন্তু যদি তাতে বিশ্বাস, আশা এবং সংকল্প স্থাপন করা হয়, তাহলে চমৎকার ঘটা থেকে কেউ আটকাতে পারবে না। চিন্তা একটি লেন্সের মতো, যার মাধ্যমে আপনি পৃথিবীকে দেখেন। যদি সেই লেন্সটি ঝাপসা, অর্থাৎ নেতিবাচক চিন্তায় পূর্ণ থাকে, তাহলে পৃথিবীও আপনার কাছে শীতল, বর্ণহীন এবং কঠিন মনে হবে। কিন্তু সেই লেন্স যদি স্বচ্ছ, অর্থাৎ ইতিবাচক এবং স্পষ্ট চিন্তায় পূর্ণ থাকে, তাহলে সেই একই পৃথিবী সুন্দর এবং সম্ভাবনাময় মনে হবে। এখন প্রশ্ন ওঠে, আমরা কি আমাদের চিন্তা পরিবর্তন করতে পারি? অবশ্যই পারি, কিন্তু তার জন্য প্রথমে আমাদের বর্তমান চিন্তাকে চিনতে হবে। আমাদের ভেতরে চলতে থাকা সেই অজানা কণ্ঠস্বরগুলোকে শুনতে হবে, যা সারাক্ষণ আমাদের কিছু না কিছু বলছে, কখনো ভয় দেখাচ্ছে, কখনো থামাচ্ছে, কখনো বা ভুল পথে চালিত করছে। যখন আপনি সচেতনভাবে সেই কণ্ঠস্বরগুলো শোনেন, তখনই আপনি তাদের পরিবর্তন করার শক্তি অর্জন করেন। কখনো কখনো শুধু একটি ছোট পরিবর্তন, একটি চিন্তার মোড় আমাদের সম্পূর্ণ গতিপথ বদলে দেয়।
যে মানুষটি গতকাল পর্যন্ত নিজেকে ব্যর্থ মনে করত, সেই আজ নিজের পরিচয়কে সম্ভাবনায় রূপান্তরিত করতে পারে শুধুমাত্র তার চিন্তাকে একটি নতুন দিশা দেখিয়ে। জীবনে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকে, তাহলে তা হলো আপনি কি ভাবেন এবং কিভাবে ভাবেন। কারণ আপনার চিন্তাই আপনার কথায় রূপান্তরিত হয়, আপনার কথা আপনার কর্মে, এবং সেই কর্মই আপনার নিয়তি নির্ধারণ করে। চিন্তা একটি বীজ, যদি তাকে ভয়, আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার মাটিতে রোপণ করা হয়, তাহলে তাতে কেবল সীমাবদ্ধতাই জন্ম নিবে। কিন্তু যদি সেই একই বীজকে আত্মবিশ্বাস, আবেগ এবং স্বচ্ছতার মাটি দেওয়া হয়, তাহলে তা একটি বড় বৃক্ষে পরিণত হবে, যা শুধু আপনার নয়, অন্যদের জীবনকেও বদলে দিতে পারে। তাই আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন, তখন একটি মুহূর্তের জন্য নিজেকে জিজ্ঞাসা করুন, আমার চিন্তা কি সত্যিই আমাকে সাহায্য করছে, নাকি আমাকে পেছনে ধরে রাখছে? কারণ যখন আপনি এই প্রশ্নের উত্তর সততার সাথে দিতে পারবেন, তখনই আপনার আসল যাত্রা শুরু হবে, আপনার মনের মানচিত্রকে নতুন করে ডিজাইন করার। আর মনে রাখবেন, আপনি ঠিক তাই হয়ে ওঠেন যা আপনি ভাবেন। দ্বিতীয় অধ্যায়, আপনার বর্তমান চিন্তার সমস্যা কোথায়? আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন যে আমার চিন্তা কি সত্যিই আমার নিজের, নাকি আমি কেবল সেই পথেই চলছি যা পৃথিবী আমার জন্য আগে থেকেই নির্ধারণ করে রেখেছে? কখনো কখনো আমাদের জীবন এমন এক স্বয়ংক্রিয় বা অটোপাইলট মোডে চলতে থাকে, যেখানে আমরা ভাবি ঠিকই, কিন্তু সেই চিন্তা মৌলিক হয় না। তা আমাদের শৈশবের অভিজ্ঞতা থেকে আসে, সমাজের কণ্ঠস্বর দ্বারা গঠিত হয় এবং অন্যের প্রত্যাশা দ্বারা পরিচালিত হয়। আমাদের মনে হয় যে আমরা নিজেরাই চিন্তা করছি, কিন্তু আসলে আমরা কেবল পুনরাবৃত্তি করি। যেমন শৈশবে কেউ হয়তো বলে দিয়েছিল, তুই খুব আবেগপ্রবণ, সিদ্ধান্ত নেওয়া তোর কাজ নয়। এখন আপনি যতই বড় হন না কেন, আপনার চিন্তা প্রতিটি সিদ্ধান্তে সেই পুরনো তকমার ছায়াতেই আটকে থাকে। আর তারপর যখন আপনি নিজেকে পিছিয়ে পড়তে দেখেন, তখন তার কারণ বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে থাকে। আপনার বর্তমান চিন্তা সেই মিথ্যে, যাকে আপনি সত্যি বলে মেনে নিয়েছেন। একটু থামুন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি বেশিরভাগ সময় কেন এটা সম্ভব নয় তার ওপর মনোযোগ দেন? কোনো নতুন ধারণা এলে প্রথম চিন্তাই হয়, এটা খুব কঠিন, আমার কাছে সময় নেই, আমি এতটাও যোগ্য নই। আপনি আপনার চিন্তাকেই আপনার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বানিয়ে ফেলেছেন। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো, আপনি এর সম্পর্কে সচেতনও নন। আপনার মন ক্রমাগত সেই পুরনো চিত্রনাট্য চালিয়ে যাচ্ছে, যা আপনি বহু বছর আগে শিখেছিলেন, তা স্কুলে হোক, বাড়িতে বা কোনো ব্যর্থ সম্পর্ক থেকে। প্রতিবার সেই একই ভয়, একই সন্দেহ, একই অজুহাত, এবং প্রতিবার সেই একই ফলাফল। কিন্তু ভাবুন তো, আপনি কি সত্যি সেই জীবনযাপন করছেন যা আপনি চেয়েছিলেন, নাকি আপনি এখনও সেই কাঠামোতে আটকে আছেন যা অন্য কেউ আপনার জন্য তৈরি করে দিয়েছিল? প্রায়শই আমাদের চিন্তা খুব সংকীর্ণ হয়, একটি ছোট জগতের মধ্যে সীমাবদ্ধ। আমরা মেনে নিই যে এটাই সত্যি, এটাই সম্ভব, অথচ বাস্তবতা হলো সত্যিটা অনেক বড়, কিন্তু আমাদের চিন্তা তাকে দেখতে বাধা দেয়। একজন বন্দী, যে বছরের পর বছর অন্ধকারে কয়েদ ছিল, সে যখন প্রথমবার সূর্যের আলো দেখে, তখন ভয় পেয়ে যায়, তার চোখ ধাঁধিয়ে যায়, কারণ সে সেই আলোকে বুঝতে পারে না। ঠিক সেইভাবেই যখন আপনার চিন্তা সীমিত থাকে এবং কোনো নতুন ধারণা বা দৃষ্টিকোণ সামনে আসে, তখন আপনি তা প্রত্যাখ্যান করেন, কারণ তা আপনার স্বস্তির বলয় বা কমফর্ট জোনের চিন্তাকে ভেঙে দেয়। এখানে একটি বিপজ্জনক সত্য হলো, আপনার চিন্তা মিথ্যেও বলে। সে আপনাকে বলে যে আপনি একা, যদিও আপনি একা নন। সে বলে যে আপনি দুর্বল, যদিও আপনার সাহস আপনাকে বহুবার বাঁচিয়েছে। সে আপনাকে ভয় দেখায়, যদিও আপনার শিরায় সেই একই রক্ত প্রবাহিত হয় যা ইতিহাস বদলে দিয়েছে। কিন্তু তবুও আপনি সেই চিন্তাকেই সত্যি বলে মেনে চলেন। আর এটাই সবচেয়ে বড় সমস্যা। আপনার চিন্তা আপডেটেড নয়। যেমন পুরনো সফটওয়্যারে সমস্যা থাকে, তেমনি আপনার চিন্তাধারার মধ্যেও ত্রুটি রয়েছে। আর যতক্ষণ না আপনি এটিকে আপডেট করছেন, ততক্ষণ আপনার জীবনেও ভুল ত্রুটি আসতেই থাকবে, সম্পর্কে, কর্মজীবনে, আত্মবিশ্বাসে। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার চিন্তার প্রোগ্রামিং দেখতে আর পরিবর্তন করতে প্রস্তুত? কারণ প্রকৃত স্বাধীনতা তখনই আসে যখন আপনি নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করেন, যখন আপনি আপনার প্রতিটি চিন্তাকে ফিল্টার করেন। এটা কি আমার নিজের চিন্তা, নাকি এটা সমাজের চাপিয়ে দেওয়া ধারণা? আপনার মস্তিষ্ক একটি শক্তিশালী যন্ত্র, কিন্তু এখন এটি পুরনো মানচিত্র অনুসারে কাজ করছে। তার একটি নতুন মানচিত্র প্রয়োজন, এমন একটি মানচিত্র
যেখানে আপনার স্বপ্ন, আপনার স্বচ্ছতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার সত্যতা থাকবে। এখন সময় এসেছে সেই কণ্ঠকে চুপ করানোর, যা বলে এটা হবে না, এবং তার জায়গায় একটি নতুন কণ্ঠকে জায়গা দেওয়ার। কেন হবে না? কারণ আপনার চিন্তাই আপনার ভবিষ্যতের ভিত্তি, আর যখন ভিত্তিই দুর্বল হয় তখন ইমারত দাঁড়িয়ে থাকতে পারে না। তাই আজ এই ভিডিওটি বন্ধ করার আগে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন। আপনি এখন থেকে আপনার প্রতিটি চিন্তাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবেন। আপনি অন্ধবিশ্বাস থেকে সচেতন চিন্তার দিকে অগ্রসর হবেন এবং সেই চিন্তাকেই বেছে নেবেন যা আপনাকে এগিয়ে নিয়ে যায়, আটকে রাখে না। কারণ আসল পরিবর্তন বাইরে থেকে নয়, আপনার চিন্তার ভেতর থেকে শুরু হয়। তৃতীয় অধ্যায়, 4টি চিন্তার ধরন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে একই পরিস্থিতিতে 4 জন মানুষ 4 রকমভাবে চিন্তা করে? কেউ ভয় পেতে শুরু করে, কেউ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নেয়, কেউ দীর্ঘ সময় ধরে ভাবতে থাকে, আর কেউ কিছু না ভেবেই কাজে নেমে পড়ে। কেন এমন হয়? কারণ চিন্তা করার পদ্ধতি শুধু একটি সাধারণ ভাবনা নয়, এটি আমাদের ব্যক্তিত্বের সম্পূর্ণ গতিপথ নির্ধারণ করে। আর যখন আমরা নিজেদের চিন্তার ধরনকে চিনতে না পারি, তখন আমরা নিজেদেরকেও পুরোপুরি বুঝতে ব্যর্থ হই। এবার একটি গল্প শুনুন। 4 বন্ধু একই চাকরিতে কাজ করত। একদিন হঠাৎ তাদের কাছে একটি বড় সুযোগ এলো, একটি নতুন প্রকল্প, যাতে ঝুঁকিও আছে আবার সাফল্যও। প্রথম বন্ধু সঙ্গে সঙ্গে বলল, না বন্ধু, এতে অনেক বিপদ আছে, আমি এটা করতে পারবো না। দ্বিতীয়জন বলল, চলো এটা করি, এটা জীবন বদলে দিতে পারে। তৃতীয়জন চিন্তায় পড়ে গেল, আমার একটু সময় চাই, আমি সব তথ্য যাচাই করে দেখব। আর চতুর্থজন কোনো পরিকল্পনা ছাড়াই বলল, যা হবে দেখা যাবে, আমি এটা করছি। 4টি চিন্তা, একই পরিস্থিতি এবং 4টি সম্পূর্ণ ভিন্ন ফলাফল। এই হলো সেই 4টি চিন্তার ধরন যা আমাদের জীবনকে পরিচালনা করছে, কিন্তু আমরা তার কোনোটিকেই চিনতে পারি না। আর যখন চিনতে পারি না, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। সম্পর্কে সংঘাত আসে, কর্মজীবনে বিভ্রান্তি তৈরি হয়, আর সবচেয়ে বেশি নিজের ভেতরে অসামঞ্জস্য অনুভূত হয়। প্রতিটি মানুষের চিন্তা করার একটি নির্দিষ্ট বা ডিফল্ট মোড থাকে। কেউ সব কিছুকে আবেগের লেন্স দিয়ে দেখে, সে প্রথমে অনুভব করে, তারপর চিন্তা করে। কেউ পরিশুদ্ধ রুচিতে ডুবে থাকে, তথ্য, ডেটা, প্রমাণ এগুলোই তার জন্য সব কিছু। কেউ দূরদর্শী হয়, সে কেবল শেষ লক্ষ্যটি দেখতে পায়। আর কেউ আবেগতাড়িত হয়, তার কোনো কিছুতেই ধৈর্য থাকে না। এখন ভাবুন, যদি আপনি জানতে পারেন যে আপনার ডিফল্ট চিন্তার ধরন কি, তাহলে আপনি কত স্বচ্ছতার সাথে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি জানতে পারবেন কোথায় আপনার অতিরিক্ত চিন্তা করার অভ্যাস আছে, কোথায় আপনি দ্রুত বিশ্বাস করে ফেলেন, কোথায় আপনি অকারণে ভয় পান, বা কোথায় আপনি পরিকল্পনা ছাড়াই ঝাঁপিয়ে পড়েন। এই 4টি চিন্তার ধরনকে বোঝাটা অনেকটা আপনার মস্তিষ্কের চশমা প্রথমবার পরিষ্কার করার মতো। আপনার সেই পুরনো পৃথিবীই এখন একদম অন্যরকম লাগতে শুরু করে। এই ধরনগুলোর মধ্যেই আপনার শক্তি এবং দুর্বলতা উভয়ই লুকিয়ে থাকে। কখনো কখনো আমরা নিজের চিন্তাকে অন্যের চিন্তার সাথে তুলনা করতে শুরু করি। যেমন একজন আবেগপ্রবণ চিন্তাবিদ মনে করতে পারে যে যুক্তিবাদী মানুষের আর হৃদয়হীন হয়, কিন্তু বাস্তবতা হলো দুজনের চিন্তার ধরন আলাদা, কেবল তাদের দেখার লেন্সটি ভিন্ন। আর যতক্ষণ আপনি এই পার্থক্য না বুঝবেন, ততক্ষণ আপনি নিজের সাথে এবং অন্যদের সাথেও সংঘাতে থাকবেন। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন ধরনের চিন্তাবিদ? আপনি কি সবসময় আবেগ দ্বারা চালিত হন? আপনি কি তথ্যের ওপর বিশ্বাস করেন? আপনি কি সব কিছুর একটা বড় ছবি দেখেন, নাকি আপনি সেই সব মানুষদের মধ্যে পড়েন যারা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন? আপনার ধরন যাই হোক না কেন, কোনোটিই সঠিক বা ভুল নয়, কিন্তু অসচেতন থাকাটাই সবচেয়ে বড় ক্ষতি। অনেক সময় মানুষ নিজের চিন্তাকেই নিজের পরিচয় বলে মনে করে, আর তারপর যখন কেউ তাদের ভিন্নভাবে চিন্তা করতে বলে, তখন তাদের মনে হয় যেন তাদের সম্পূর্ণ পরিচয়ের উপর প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু সত্যিটা হলো, চিন্তা কেবল একটি পদ্ধতি যাকে আপনি বিকশিত, পরিবর্তিত এবং উন্নত করতে পারেন। ভাবুন তো, যদি আপনি বুঝতে পারেন যে সামনের মানুষটি কোন চিন্তার ধরন থেকে কাজ করছে, তাহলে কি আপনি তার সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারবেন না? আরও ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কি নিজের সাথে আরও বেশি সৎ হতে পারবেন না? কারণ যখন আপনি আপনার চিন্তাকে চেনেন, তখনই আপনি আপনার সীমাবদ্ধতাগুলোকেও চিনতে পারেন। আর এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। যখন আপনি জানেন যে আপনার চিন্তা আবেগতাড়িত, তখন আপনি থামতে শেখেন। যখন আপনি জানেন যে আপনি অতিরিক্ত বিশ্লেষণ করেন, তখন আপনি বিষয়গুলো ছেড়ে দিতে শেখেন।
যখন আপনি জানেন যে আপনি কেবল স্বপ্ন দেখেন, তখন আপনি পদক্ষেপ নিতে শুরু করেন। আর যখন আপনি বোঝেন যে আপনি কেবল আবেগ দ্বারা চালিত, তখন আপনি স্বচ্ছতার সাথে চিন্তা করতে শুরু করেন। জীবন তখনই বদলায় যখন আমরা নিজেদের চিন্তাকে চিনতে পারি, কারণ যে জিনিসগুলো আজ পর্যন্ত আপনাকে আটকে রেখেছিল তা হয়তো আপনার বাইরের জগৎ ছিল না, তা ছিল আপনার ভেতরে বসে থাকা এক অদৃশ্য চিন্তার পদ্ধতি। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার চিন্তার সেই মানচিত্রটি নতুন করে পড়তে প্রস্তুত? কারণ একবার যদি আপনি আপনার চিন্তার ধরনটি ডিকোড করে ফেলেন, তাহলে আপনি সেই স্থপতি হয়ে উঠবেন যিনি নিজের মস্তিষ্কের ভিত্তি থেকে একটি নতুন জীবন তৈরি করতে পারেন। চতুর্থ অধ্যায়, আপনার অন্তর্নিহিত বিশ্বাসকে উন্মোচন করুন। আপনি কি জানেন যে আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি ভয় এমন কিছুর সাথে যুক্ত যা হয়তো আপনার নিজেরও মনে নেই? সেই জিনিসটি হলো আপনার কোর বিলিভস বা অন্তর্নিহিত বিশ্বাস, অর্থাৎ আপনার গভীরে লুকিয়ে থাকা সেই বিশ্বাসগুলো যা আপনি তখন তৈরি করেছিলেন যখন আপনি খুব ছোট ছিলেন। শৈশবের কোনো কথা, কোনো মিথ্যা, কোনো তিরস্কার বা কোনো পরাজিত মুহূর্ত আপনাকে ভেতর থেকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে আমি যথেষ্ট ভালো নই, আমার দ্বারা হবে না, পৃথিবীটা বিপজ্জনক, বা ভালোবাসা মানেই ক্ষতি। আর দুঃখের বিষয় হলো, এই বিশ্বাসগুলো এত গভীরে লুকিয়ে থাকে যে আমরা জানতেই পারি না যে তারাই আমাদের জীবন চালাচ্ছে। ভাবুন তো, যদি কোনো কম্পিউটারে ভাইরাস থাকে আর আমরা শুধু তার স্ক্রিন পরিষ্কার করতে থাকি, তাহলে সিস্টেমটি ঠিক হবে না, তাই না? ঠিক সেভাবেই আমরা বাইরে থেকে নিজেদের ঠিক দেখানোর চেষ্টা করি, নতুন বই পড়ি, প্রেরণাদায়ক ভিডিও দেখি, ইতিবাচক কথা বলি, কিন্তু আসল শিকড় পর্যন্ত পৌঁছাই না। সেই অন্তর্নিহিত বিশ্বাসগুলো গভীরে বসে থাকে এবং প্রতিবার আমাদের অগ্রগতিকে আটকে দেয়। এই বিশ্বাসগুলোকে উন্মোচন করা সহজ নয়, কারণ এগুলো আপনার পরিচয়ের অংশ হয়ে উঠেছে। আপনার মনে হয় আমি এমনই, কিন্তু আসলে আপনি এমন নন, আপনাকে এমনটা ভাবতে বাধ্য করা হয়েছে। কখনো শৈশবে কেউ মজা করে বলে দিয়েছিল, তুই তো খুব ধীরগতির, আর সেই কথাটাই আপনার পরিচয় হয়ে গেল। প্রতিবার যখন আপনি কোনো বড় পদক্ষেপ নিতে যান, আপনার অবচেতন মন ফিসফিস করে বলে, তুই তো ধীর, তোর দ্বারা হবে না। কোনো সম্পর্ক ভেঙে গেল, কেউ প্রত্যাখ্যান করল, আর আপনার ভেতরে একটি বিশ্বাস গেঁথে গেল যে আমি ভালোবাসার যোগ্য নই। এখন কেউ আপনাকে ভালোবাসলেও আপনি বিশ্বাস করতে পারেন না, আপনি নিজেই নিজের পথ রুদ্ধ করে দেন। প্রতিটি অন্তর্নিহিত বিশ্বাস একটি অদৃশ্য শৃঙ্খলের মতো। আপনাকে দেখতে স্বাধীন মনে হলেও আপনি নিজের কাছে, নিজের পুরনো অভিজ্ঞতার কাছে এবং সেই সব কথার কাছে বাঁধা যা কখনো আপনার সত্যি ছিল না কিন্তু এখন সত্যি হয়ে গেছে। এখন আপনি ভাববেন, এই বিশ্বাসগুলো কি পরিবর্তন করা যায়? অবশ্যই যায়, কিন্তু তার আগে আপনাকে সেগুলো ধরতে হবে। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আমি নিজের সম্পর্কে কি বিশ্বাস করি? আমি কি নিজেকে যোগ্য মনে করি? আমার কি মনে হয় আমি সফলতার যোগ্য? আমার কি বিশ্বাস আছে যে মানুষ আমার সাথে সত্যিকারের সম্পর্ক চায়? এই প্রশ্নগুলোর উত্তর যদি ভয়, সন্দেহ বা চাপা কণ্ঠে আসে, তাহলে বুঝবেন কোথাও না কোথাও কোনো অন্তর্নিহিত বিশ্বাস আপনাকে আঁকড়ে ধরে আছে। আর মনে রাখবেন, এই বিশ্বাসগুলো সত্যি নয়, এগুলো কেবল দৃষ্টিকোণ। যেমন একটি শিশু ভয়ের কারণে অন্ধকারকে ভূত বলে মনে করে, তেমনই আপনি আপনার কষ্ট থেকে কিছু বিশ্বাস তৈরি করে নিয়েছেন যা এখন আপনার চিন্তাকে রূপ দিচ্ছে। কিন্তু এখন সময় এসেছে সেগুলোকে বদলানোর, কারণ যখন আপনি আপনার অন্তর্নিহিত বিশ্বাসগুলোকে চিনতে পারেন, তখনই আপনি প্রথমবারের মতো নিজেকে মুক্ত করতে শুরু করেন। আপনি সেই সব সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দেন যা কেবল ভয় থেকে প্রেরিত ছিল। আপনি সেই সব সম্পর্ক বাছা বন্ধ করে দেন যা কেবল কষ্টের অভ্যেসের সাথে যুক্ত ছিল। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে একটি ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করেন। অন্তর্নিহিত বিশ্বাস পরিবর্তন করা সহজ নয়, কিন্তু এটি সবচেয়ে জরুরি কাজ। আপনি ইতিবাচক উক্তি বা অ্যাফার্মেশনস দিয়ে শুরু করতে পারেন, জার্নালিং করতে পারেন, নিজের ভয়ের মুখোমুখি হতে পারেন। প্রতিবার যখন সেই পুরনো কণ্ঠ বলবে তুই দুর্বল, তখন শান্তভাবে বলুন, এটা আমার চিন্তা নয়, এটা আমার বিশ্বাস, আর আমি এটা বদলাচ্ছি। প্রতিবার যখন নিজেকে পিছিয়ে যেতে দেখবেন, মনে রাখবেন হয়তো সেটা আপনি নন, বরং আপনার পুরনো বিশ্বাস আপনাকে বলছে যে তুমি এগোতে পারবে না। তাই পরের বার যখন নিজেকে বলবেন আমি এমনই, তখন থামুন আর নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি এমন, নাকি অন্য কেউ আমাকে এমন বানিয়ে দিয়েছে? আপনার আসল রূপ, আপনার প্রাকৃত শক্তি, আপনার খাঁটি চিন্তা সব কিছুই তেমন মুহূর্ত থেকে উন্মোচিত হতে শুরু করে যখন আপনি আপনার ভেতরে বসে থাকা এই অদৃশ্য শৃঙ্খলগুলোকে দেখতে পান। কারণ যা দেখা যায় না তাই সবচেয়ে বেশি আঁকড়ে খাড়ে। এখন সময় এসেছে এই স্তরগুলো সরানোর এবং আপনার সেই সত্তাকে জানার যা অন্তর্নিহিত বিশ্বাস দিয়ে নয়, বরং অন্তর্নিহিত সত্য দিয়ে গড়া। পঞ্চম অধ্যায়, কিভাবে আপনার মস্তিষ্ককে পুনর্গঠন করবেন। যদি আমি বলি যে আপনার মস্তিষ্ক পরিবর্তন হতে পারে, আপনি কি বিশ্বাস করবেন? না, আমি মজা করছি না, আর এটা কোনো জাদু বা ভেলকিও নয়, এটা সম্পূর্ণ বাস্তব। এতটাই বাস্তব যে আপনার সম্পূর্ণ জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। আপনার মস্তিষ্ক কোনো পাথরের ফলক নয় যে যেমন আছে তেমনই থাকবে। এটি একটি জীবন্ত, নমনীয় এবং ক্রমাগত পরিবর্তনশীল যন্ত্র।
কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটিকে পুরনো ধাঁচেই আটকে রাখে। ভয়, অভ্যেস, নেতিবাচক চিন্তা, অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া, এই সব কিছুইতেই ওয়্যারিং বা সংযোগ যা আমাদের ভেতরে বছরের পর বছর তৈরি হয়েছে। এখন প্রশ্ন ওঠে, এই ওয়্যারিং কি পরিবর্তন করা যায়? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই যায়। কিন্তু তার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে এই ওয়্যারিং কিভাবে তৈরি হয়েছে। ভাবুন, যদি আপনি শৈশব থেকে শুনে আসেন যে তুই কোনো কাজের নোস, বেশি ভাবিস না, তোর দ্বারা হবে না, বা যা আছে তাতেই খুশি থাক, তাহলে আপনার মস্তিষ্কও সেই নেতিবাচক ভাবনার একটি শক্তিশালী পথ তৈরি করে নেয়। আর তারপর জীবনভর সে সেই পথেই চলতে থাকে। আপনি নতুন কিছু করতে চান, কিন্তু মস্তিষ্ক আপনাকে সেই পুরনো পথেই টেনে নিয়ে যায়। একেই বলে স্বয়ংক্রিয় চিন্তার চক্র বা অটোমেটিক থিঙ্কিং লুপস। আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা, আপনার মস্তিষ্ককে নতুন করে ডিজাইন করার, অর্থাৎ রিওয়ায়ারিং ইয়োর ব্রেন। এবার মনোযোগ দিয়ে ভাবুন, যদি একজন মানুষ প্রতিদিন সকালে উঠে প্রথমে তার ব্যর্থতা নিয়ে চিন্তা করে, তাহলে তার মস্তিষ্ক কেমন ধাঁচ তৈরি করবে। কিন্তু সেই একই মানুষ যদি প্রতিদিন উঠে নিজেকে মনে করিয়ে দেয় যে আমি সক্ষম, আমি এগিয়ে যাচ্ছি, তাহলে ধীরে ধীরে তার মস্তিষ্ক নতুন পথ তৈরি করতে শুরু করবে। এই পুনর্গঠন বা রিওয়ায়ারিং একদিনের খেলা নয়, এটি একটি দৈনন্দিন অনুশীলন। যেমন জিমে যাওয়া, ঠিক তেমনই মস্তিষ্ককে নতুন করে প্রশিক্ষণ দেওয়া। প্রতিবার যখন আপনি কোনো চ্যালেঞ্জ দেখে ভয় পাওয়ার পরিবর্তে তার মুখোমুখি হন, প্রতিবার যখন ব্যর্থতার জন্য অনুশোচনা করার পরিবর্তে তা থেকে শেখার দৃষ্টিকোণ গ্রহণ করেন, প্রতিবার যখন নেতিবাচক চিন্তা আসার আগেই তাকে ধরে ফেলেন এবং উল্টো পথে চালিত করেন, তখন বুঝবেন আপনার মস্তিষ্কে একটি নতুন ওয়্যারিং তৈরি হচ্ছে। এবার কল্পনা করুন, একটি শুষ্ক ভাগাচোরা জমি রয়েছে যেখানে কিছুই জন্মায় না, কিন্তু যদি আপনি প্রতিদিন তাতে জল দেন, সামান্য সার মেশান এবং সূর্যের আলো পৌঁছাতে দেন, তাহলে কিছুদিন পরেই সেখানে সবুজের সমারোহ দেখা যাবে। ঠিক সেভাবেই আপনার মস্তিষ্কও একটি জমি। যদি সেখানে ঘৃণা, ভয় এবং নিরাপত্তাহীনতার বীজ পড়ে থাকে, তাহলে সেগুলো সরিয়ে ফেলুন এবং সেখানে বিশ্বাস, স্বচ্ছতা এবং আশার নতুন বীজ রোপণ করুন। এই রিওয়ায়ারিং প্রক্রিয়াটি বেদনাদায়কও হতে পারে, কারণ পুরনো চিন্তা থেকে বেরিয়ে আসাটা অনেকটা একটি সংকীর্ণ ঘর থেকে বাইরে আসার মতো, যেখানে বছরের পর বছর ধরে অন্ধকার ছিল। বাইরের আলো চোখে কিছুটা ধাঁধা লাগাতে পারে, কিন্তু সেখানেই আসল স্বাধীনতা পাওয়া যায়। অনেক সময় রিওয়ায়ারিংয়ের সময় আপনি নিজেকে সন্দেহ করবেন, আপনার মনে হবে এটা তো নকল লাগছে, এভাবে কিভাবে বদলে যাব, এই অ্যাফার্মেশনগুলো কি সত্যিই কাজ করে? কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে, কারণ আপনার মস্তিষ্কও একটি শিশুর মতো, তাকে নতুন ভাষা, নতুন চিন্তা এবং নতুন বিশ্বাস শেখাতে সময় লাগে। আপনি ভিজুয়ালাইজেশনের সাহায্য নিতে পারেন। প্রতিদিন 5 মিনিট বসে নিজেকে সেই রূপে দেখুন যা আপনি হতে চান, আত্মবিশ্বাসী, স্বচ্ছ, মনোযোগী, সফল। সেই ছবিটি বারবার আপনার অবচেতন মনে যেতে থাকবে এবং ধীরে ধীরে তা শুধু একটি কল্পনা থাকবে না, আপনার বাস্তবতায় পরিণত হবে। আপনার মস্তিষ্ক আপনার শত্রু নয়, সে কেবল সেই ভাষায় পুনরাবৃত্তি করে যা আপনি তাকে শিখিয়েছেন। এখন সময় এসেছে তাকে একটি নতুন ভাষা শেখানোর। তাই আজ থেকেই শুরু করুন, ছোট ছোট পদক্ষেপে, নতুন চিন্তায়, নতুন উক্তিতে, প্রতিদিন একটু সচেতনতার মাধ্যমে। কারণ রিওয়ায়ারিং কোনো জাদু নয়, এটি বিজ্ঞান। আর এটা সেই প্রতিটি মানুষের জন্য সম্ভব যে তার মস্তিষ্ককে নিজের নিয়ন্ত্রণে আনতে চায়। মনে রাখবেন, আপনি আপনার মস্তিষ্ককে প্রতিদিন যেমন বানাতে শেখাবেন, সে তেমনই হয়ে উঠবে। আর যখন আপনি আপনার মস্তিষ্কের ওয়্যারিং বদলে ফেলবেন, তখন আপনার জীবনও নিজে থেকেই বদলে যাবে। 6ষ্ঠ অধ্যায়, কিভাবে জ্ঞানীয় পক্ষপাতিত্ব কাটিয়ে উঠবেন। আপনি কি কখনো এমনটা ভেবেছেন যে আপনি যা দেখছেন বা বুঝছেন সেটাই সত্যি, কিন্তু পরে উপলব্ধি হয়েছে যে আপনি ভুল ছিলেন? এটা মানুষ জীবনের সবচেয়ে বিপজ্জনক খেলা। আমরা মনে করি আমাদের চিন্তা স্বচ্ছ, কিন্তু আসলে তা ঝাপসা। আমরা বিশ্বাস করি যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা সঠিক, কিন্তু তার মূলে লুকিয়ে থাকে একটি পুরনো অভিজ্ঞতা, একটি ভয় বা কোনো অর্ধসত্য ধারণা। এটাই হলো কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাতিত্ব, সেই অদৃশ্য ঝোঁক যা আমাদের চিন্তাকে অলক্ষ্যে নিয়ন্ত্রণ করে, আমাদের অজান্তেই আমাদের সিদ্ধান্তকে বদলে দেয়। ভাবুন তো, যদি আপনার চোখে একটি রঙিন চশমা পরানো থাকে, তাহলে আপনি যাই দেখবেন তাতে সেই একই রং প্রতিফলিত হবে। আপনি হয়তো বলবেন যে পৃথিবীটা নীল, কিন্তু সত্যিটা হলো সেই চশমা আপনার দৃষ্টিকে বদলে দিচ্ছে। কগনিটিভ বায়াসও ঠিক তেমনই। আপনার মনে হয় আপনি যুক্তি দিয়ে ভাবছেন, তথ্যের উপর নির্ভর করছেন, কিন্তু আপনার পূর্বধারণা, আপনার বিশ্বাস এবং আপনার পুরনো অভিজ্ঞতা সব কিছু মিলে আপনার চিন্তার ছবিটিকে বিকৃত করে দেয়। এবার একটি সাধারণ উদাহরণ নিন। আপনি কারোর সাথে প্রথমবার দেখা করলেন, সে আপনার সাথে কিছুটা রূঢ় আচরণ করলো। এখন আপনার মস্তিষ্কে সেই মানুষটি অহংকারী তকমার সাথে যুক্ত হয়ে গেল। পরের বার যখন আপনি তাকে দেখবেন, আপনি সেই পক্ষপাতিত্ব নিয়েই তাকে বিচার করবেন।
হতে পারে সেদিন সে কোনো মানসিক চাপে ছিল, কিন্তু আপনি সত্যিটা দেখতেই পারবেন না, কারণ আপনার চিন্তা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটাই হলো বায়াস, চুপচাপ চিন্তার মধ্যে ঢুকে তাকে ভিন্ন পথে চালিত করা। এবার কল্পনা করুন আপনি জীবনের বড় সিদ্ধান্তগুলো, কর্মজীবন, সম্পর্ক বা ভবিষ্যৎ, এই বিকৃত লেন্স দিয়েই নিচ্ছেন। আপনি ভাবছেন আপনি সঠিক, কিন্তু আসলে আপনি একটি ভ্রমের মধ্যে আছেন। সবচেয়ে বিপজ্জনক বায়াস হলো কনফার্মেশন বায়াস, যেখানে আমরা কেবল সেই সব জিনিসই দেখি যা আমাদের বিদ্যমান চিন্তাকে সঠিক প্রমাণ করে এবং বাকি সব কিছুই উপেক্ষা করি। যদি আপনি মেনে নেন যে পৃথিবীটা কঠিন, তাহলে আপনি সব জায়গায় কেবল কঠিন পরিস্থিতিই লক্ষ্য করবেন, আর সুযোগ আপনার চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে যাবে। আরেকটি বায়াস হলো নেগেটিভিটি বায়াস, যেখানে আমরা ইতিবাচক বিষয়গুলোকে উপেক্ষা করে নেতিবাচক কথাকে বেশি গুরুত্ব দিই। কেউ হয়তো আপনার 10টি প্রশংসা করলো, কিন্তু একবার সামান্য সমালোচনা করলেই আপনি সেটাই হৃদয়ে গেঁথে নেন, আর তারপর নিজেকে বলতে শুরু করেন আমি ভালো নই, আমার মধ্যে কোনো খামতি আছে, যদিও বাস্তবে তেমন কিছুই নয়। এই বায়াসগুলো কাটিয়ে ওঠার প্রথম ধাপ হলো সচেতনতা। যখন আপনি প্রথমবার ভাবেন যে হয়তো আমার চিন্তা 100% স্বচ্ছ নয়, তখনই একটি জানলা খুলে যায়। তখনই আপনার মধ্যে সেই সাহস আসে যে আপনি নিজের ধারণাকে চ্যালেঞ্জ করতে পারবেন। আপনি নিজেকে প্রশ্ন করেন, এটা কি আমার সত্যি নাকি আমার বায়াসের দৃষ্টি? আমি কি সত্যি এই মানুষটিকে চিনি, নাকি আমি শুধু একটি ঘটনা থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি? আমার চিন্তা কি ভয়ভিত্তিক নাকি স্বচ্ছতা ভিত্তিক? এই প্রশ্নগুলো অস্বস্তি তৈরি করে, কারণ আমাদের অহং এটা পছন্দ করে না যে কেউ তাকে বলুক তুমি ভুল। কিন্তু উন্নতি সেখান থেকেই শুরু হয় যেখানে আপনি অহংকারের ঊর্ধ্বে ওঠেন। একটি কার্যকরী উপায় হলো আপনার চিন্তার জন্য একটি পজ বাটন তৈরি করা। যখনই কোনো তীব্র আবেগ আসবে, রাগ, ঈর্ষা, ভয় বা অহংকার, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে কি আমি সম্পূর্ণ চিত্রটি দেখছি নাকি শুধু আমার বায়াসের দৃষ্টিতে দেখছি? আপনি মেডিটেশন, জার্নালিং বা বিশ্বস্ত মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়ে আপনার চিন্তার আয়না দেখতে পারেন। আর প্রতিবার যখন আপনি একটি বায়াস ধরে ফেলবেন, তখন আপনি নিজেকে আরও একটু মুক্ত করবেন। কারণ কগনিটিভ বায়াস হলো সেই অদৃশ্য জাল যাতে ভেসে আমরা সারা জীবন কাটিয়ে দিই, এটা না বুঝেই যে আমরা কার নিয়ন্ত্রণে ছিলাম। কিন্তু এখন সময় এসেছে আপনার চিন্তার চালকের আসনে আবার ফিরে বসার। বায়াসগুলোকে চিনুন, তাদের চ্যালেঞ্জ করুন এবং ধীরে ধীরে তাদের ঊর্ধ্বে উঠুন। কারণ স্বচ্ছতার আসল পথ সেখান থেকেই শুরু হয়, যখন আপনি নিজের কাছে সত্য দেখার সাহস রাখেন, তা যতই অস্বস্তিকর হোক না কেন। আপনার চিন্তা যত স্বচ্ছ হবে, আপনার জীবন তত শক্তিশালী হবে। তাই আসুন, আজ থেকে আমরা কেবল ভাবব না, বরং স্বচ্ছভাবে ভাবব, সচেতনভাবে, সততার সাথে এবং নিজের প্রতি সম্পূর্ণ সত্যনিষ্ঠ হয়ে। সপ্তম অধ্যায়, কিভাবে ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং ব্যবহার করবেন। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি নতুন কিছু করতে চান, কিন্তু চারপাশ থেকে আওয়াজ আসতে শুরু করে, এর আগে এমন কেউ করেনি, এটা খুব কঠিন, এতে অনেক ঝুঁকি আছে, আর আপনি সেই পুরনো চিন্তার শৃঙ্খলে ফেঁসে পিছিয়ে যান? এই পৃথিবী আমাদের শেখায়, সবাই যেমন করে তুমিও তেমন করো, সেই একই পথে চলো, একই রকম ভাবো, একই কথার পুনরাবৃত্তি করো, তবেই তুমি সঠিক। কিন্তু যারা ইতিহাস তৈরি করে তারা এই ভিড় থেকে আলাদাভাবে চিন্তা করে। তারা ফার্স্ট প্রিন্সিপালস বা মৌলিক নীতি থেকে চিন্তা করে। ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিংয়ের অর্থ হলো যে কোনো বিষয়কে তার মৌলিক উপাদান পর্যন্ত ভেঙে ফেলা এবং তারপর সেখান থেকে নতুন করে শুরু করা। আপনি কি লেগো দেখেছেন? প্রতিটি জটিল জিনিস, একটি প্রাসাদ, একটি গাড়ি, একটি রোবট, সব কিছুই ছোট ছোট ব্লক দিয়ে তৈরি। ঠিক সেভাবেই জীবনের প্রতিটি জটিল সমস্যাও কিছু মৌলিক ব্লক দিয়ে গঠিত। ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং হলো সেই পদ্ধতি যার মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে এই ব্লক পর্যন্ত ভেঙে বুঝি এবং তারপর এমন কিছু তৈরি করি যা আগে কেউ দেখেনি। এখন প্রশ্ন হলো, আমরা কেন এভাবে ভাবি না? কারণ আমরা বেশিরভাগ সিদ্ধান্ত অনুমানের উপর ভিত্তি করে নিতে শিখেছি। আমরা প্রশ্ন করি না কেন, আমরা ধরে নিই যা চলছে তাই ঠিক। ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান, আপনাকে সবাই বলে এই শিল্পের লাভের মার্জিন খুব কম, মার্কেটিং খুব ব্যয়বহুল, এখানে প্রতিযোগিতা অনেক বেশি। আপনি এইসব শোনেন এবং প্রশ্ন না করেই হার মেনে নেন যে এই কথাগুলো কি সত্যি সার্বজনীন। একজন ফার্স্ট প্রিন্সিপালস চিন্তাবিদ এই কথাগুলোতে থেমে যায় না, সে প্রশ্ন করে লাভের মার্জিন কি সত্যি মাককম হওয়া বাধ্যতামূলক? আমি কি এমন কোনো সিস্টেম তৈরি করতে পারি যা কম খরচে উচ্চ মূল্য দেবে? আমি কি এমন কিছু করতে পারি যা অন্যরা কেমন ভাবেনি? ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিংয়ের সবচেয়ে বড় অস্ত্র হলো গভীরভাবে প্রশ্ন করা। আর এটা সহজ নয়, কারণ আমরা স্বস্তি পছন্দ করি, আমরা সেই উচ্চগুলোই পছন্দ করি যা সঙ্গে সঙ্গে পাওয়া যায়। কিন্তু যে চিন্তা করার সাহস রাখে সে সেটাই দেখতে পায় যা অন্য কেউ দেখতে পায় না। এবার আপনার জীবনের দিকে তাকান। আপনিও কি এমন অনেক কথা মেনে নিয়েছেন যা আপনি কখনো যাচাই করেননি? যেমন আমি একজন অন্তর্মুখী, তাই আমি নেতা হতে পারবো না।
আমার কাছে ডিগ্রি নেই তাই আমি সফল হতে পারবো না, আমার ইংরেজি ভালো নয় তাই আমি এগোতে পারবো না। এখন কল্পনা করুন আপনি এই সমস্ত বিশ্বাসকে ফার্স্ট প্রিন্সিপালস দিয়ে দেখতে শুরু করেছেন। আপনি প্রশ্ন করছেন, নেতা হওয়ার জন্য কি বহির্মুখী হওয়া আবশ্যক? সফলতার পথ কি কেবল ডিগ্রির মাধ্যমেই যায়? ভালো ইংরেজি কি জ্ঞান এবং ক্ষমতার মাপকাঠি? যখন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করেন, তখন আপনি নিজেকে সেই অদৃশ্য শৃঙ্খল থেকে মুক্ত করতে শুরু করেন যা আপনাকে বছরের পর বছর ধরে আটকে রেখেছিল। ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং আপনাকে কেবল সমস্যা সমাধানের শক্তি দেয় না, এটি আপনাকে নতুন বাস্তবতা গড়ার শক্তি দেয়। আপনি এমন একটি নতুন পথ তৈরি করতে পারেন যেখানে আগে কোনো পথ ছিল না। কিন্তু এই চিন্তাধারা গ্রহণ করার জন্য একটি জিনিস প্রয়োজন, ধৈর্য। কারণ ফার্স্ট প্রিন্সিপালস দিয়ে ভাবতে সময় লাগে, আপনাকে জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হয়, প্রশ্ন করতে হয় এবং বারবার নিজের উত্তরগুলোকেই ভেঙে দেখতে হয়। এটা ক্লান্তিকর মনে হতে পারে, কিন্তু এখান থেকেই স্বচ্ছতার জন্ম হয়। যখন আপনি কোনো বিষয়কে তার শিকড় পর্যন্ত নিয়ে যান, তখন কেবল উত্তর পান না, বরং এমন এক উপলব্ধি অর্জন করেন যা অন্যদের কাছে থাকে না। আর এই কারণেই যারা ফার্স্ট প্রিন্সিপালস দিয়ে চিন্তা করে তারাই গেম চেঞ্জার হয়ে ওঠে। তাই পরের বার যখন জীবন আপনাকে কোনো কঠিন প্রশ্ন দিবে, তখন ঘাবড়ে না গিয়ে পুরনো উত্তরগুলোর পুনরাবৃত্তি না করে জিজ্ঞাসা করুন কেন। প্রতিটি স্তর সরান, প্রতিটি অনুমানকে ভাঙুন এবং ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করুন যতক্ষণ না আপনি তার মূলে পৌঁছাচ্ছেন। কারণ সেখান থেকেই সেই নতুন পথের সন্ধান মেলে যা আগে কেউ দেখেনি। আর মনে রাখবেন, পৃথিবী তাদেরই হয় যারা চিন্তা করে, কিন্তু সবার আগে নিজের মতো করে চিন্তা করে। বন্ধুরা, এখন সময় এসেছে সেইভাবে ভাবা বন্ধ করার যেভাবে সবাই ভাবে, এবং সেইভাবে ভাবা শুরু করার যেভাবে কেউ ভাবে না। ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং কোনো কৌশল নয়, এটি একটি মানসিকতা, এমন এক দৃষ্টিভঙ্গি যা আপনার পৃথিবীকে বদলে দিতে পারে, কিন্তু তার আগে আপনার চিন্তাকে বদলে দেয়। যখন আপনি অনুমানের ঊর্ধ্বে ওঠেন, যখন আপনি পুরনো উত্তরগুলোকে চুপ করিয়ে নতুন প্রশ্ন করেন, তখনই আপনার সৃজনশীলতা, আপনার স্বচ্ছতা এবং আপনার আত্মবিশ্বাস এক নতুন উচ্চতায় পৌঁছায়। পৃথিবীতে পরিবর্তন আনা মানুষের আলাদাভাবে জন্মায় না, তারা কেবল পৃথিবীকে দেখার জন্য একটি নতুন চশমা পরে থাকে, ফার্স্ট প্রিন্সিপালসের চশমা। তাই পরের বার যখন কেউ বলবে এটাই অসম্ভব, আপনি হাসি দিয়ে জিজ্ঞাসা করুন কেন, আর তারপর উত্তর খুঁজুন আপনার চিন্তার গভীরতা থেকে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এই ধরনের গভীর চিন্তাশীল বইয়ের সামারির জন্য সাবস্ক্রাইব করুন আপনার নিজের চ্যানেল বুক গিস্টকে। কারণ এখানে আমরা কেবল বই পড়ি না, আমরা চিন্তা বদলাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন বই, একটি নতুন চিন্তা এবং একটি নতুন শক্তির সাথে। ধন্যবাদ।